তোরা কি মানুষ হয়ে রইলি রে আগুজ, মানুষ হয়ে রইলি রে আগুজ। তোরা কিরকম শিয়ানা সেটা খা। শিয়ানা? শোন এটা, শোনাও। দূষণে দুনিয়া কালো, মানুষই তো দোষটা কালো। দূষণে দুনিয়া কালো, মানুষই তো দোষটা কালো। নিজেরাই করছে আর নিজেরাই দোষটা কাটছে, কি জিনিস মাইরি। দূষণে দুনিয়া কালো, দূষণে 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 দুনিয়া কালো, মানুষই তো দোষটা কালো। মানুষই তো দোষটা কালো, দূষণে দুনিয়া কালো। ও ও কসুর করে হাত গোটালো, কসুর করে হাত গোটালো শালা। নমস্কার, আমরা নেই রোজকার 10টা-5টার দৌড়ে, আমরা আট পৌড়ে। আজকের এই এপিসোডের শুরুতে একটা কথাই বলবো যে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা টার্গেট ছিল। আমরা অফ ক্যামেরা আলোচনা করছিলাম যে আমাদের এই আট পৌড়ের গেস্ট যে চেয়ারটা, সেটাতে প্রবীণ প্রজন্ম এবং নবীন প্রজন্ম দুটো প্রজন্মকেই অল্টার করে ওয়ান আফটার অ্যানাদার আমরা সুযোগ দেব। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। সেটা হচ্ছে প্রবীণ প্রজন্ম এবং নবীন প্রজন্ম একসাথে একই দেহে আজকে ক্যামেরার ফ্রেমে অবস্থান করবে। এবং সেটা কি করে করবে, এই দুটো কি করে সম্ভব একই দেহে প্রবীণ এবং নবীন, সেটা একটু পরেই বুঝতে পারবেন। প্রথমত যেটা হচ্ছে যে খুব ছোটবেলায় প্রথম আমার মনে আছে ভূত পড়েছিলাম সত্যজিৎ 101-এর কালেকশনের মধ্যে, এবং তখন থেকে একটা অদ্ভুত প্রথমবার জেনেছিলাম ওয়ার্ডটা ভেন্ট্রিলোকুইজম। ওখানে সুন্দর করে সত্যজিৎ রায় বানানটা করে দিয়েছিলেন, এবং তখন থেকেই একটা আগ্রহ ছিল যে এই ঘটনাটা কিভাবে ঘটে। ভেন্ট্রিলোকুইজম একটাই মানুষ একটা প্রাণ তৈরি করেন তার হাত এবং গলার কারসাজিতে, এটা কিভাবে সম্ভব হয়। তখন কখনো এটা ভেবে উঠতে পারিনি যে কখনো কখনো একদম সামনেই এরকম সাক্ষাৎ অভিজ্ঞতা হবে একজন ভেন্ট্রিলোকুইস্টের সাথে। তবে জীবনের ঘোরাফেরার মধ্যে আজকে সেটা হয়ে গেল, এবং আমার সাথে আজকে যিনি রয়েছেন শ্রী পলাশ অধিকারী। আপনারা এবার তাকে দেখলেই বুঝতে পারবেন যে আমার প্রথম যে কথাটা বলেছিলাম, নবীন আর প্রবীণ প্রজন্ম একসাথে। এবং আমাদের মূল অতিথি আজকে তিনি একজন প্রবীণ প্রজন্মের খুব ভেটারেন একজন শিল্পী, আমাদের দাদু। এবং আমার কথা বলছি। হ্যাঁ, এবার আমরা তার কাছেই চলে যাব। আচ্ছা, কাকে দিয়ে শুরু করব? দাদু, তুমি কিছু বলো আগে। হ্যাঁ হ্যাঁ, তুমি হোকাস, হ্যাঁ, আমি গিলি গিলি গে, আর ওদিকে ফোকাস। আচ্ছা। হ্যাঁ, বলছি একে কি দরকার ছিল ডাকার? না ওকে তো দরকারই, কিসের দরকার, কিসের দরকার? ও কি করতে যাচ্ছে আমি কিছুই বুঝি না। তুমি বলো কিছু না, এই বয়সে তুমি কি একা একা রাস্তাঘাটে চলাফেরা করবে, এটা ভালো লাগবে? এটা তো বিপজ্জনক না, সাথে একজন থাকা দরকার। এ বলছি রাস্তাঘাটে চলে, আমি গাড়ি করে এসেছি। ও আচ্ছা। আর তুমি এই ক্যামেরার সামনে, তোমার তো একটু পেট পাতলা মানুষ, মুখ ফসকে কি না কি বলে দেবে একদম। আমার সবই কাতলা। ও আচ্ছা, সবই পাতলা। আচ্ছা, হ্যাঁ। না এখন তো আজকে একটু সকালবেলা তোমাকে আমি গাড়িতে যদি আসতে দেখাতাম, আরো কি কি কাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, আমি যেটা বলছিলাম যে এখন তো চারিদিকের পরিবেশ পরিস্থিতি খুব একটা সুবিধার নয়, কখন কি বলতে কি বলে দেবে, একজন কন্ট্রোল করার জন্য তোমার থাকা দরকার, ব্যাকবোন। কে? ওই যার সাথে তুমি এসছো, ও করবে আমাকে কন্ট্রোল। ও এটা ফিজিক্যালি চ্যালেঞ্জ, ডিসেবলড একটা মানুষ, স্পেশাল চাইল্ড। হ্যাঁ, ওর একটা হাত নেই, এটা আমি সবসময় দেখেছি, আমরা অনেকদিন ধরে তো দেখছি ওকে।
দেখেছো কখনই- আর লাইন গুলো ও দিয়ে দেবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জানো কি কথা বলবে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা ডিজেবল পারসন স্পেশাল চাইল্ড না, দাদু কি না, বলছো মানে- রে? আমি স্পেশাল কোন দিক দিয়ে মনে হয় না, তোমার? মানে physics- আমি বলছি ওর একটা হাত কোথায় ওর একটা হাত কোথায় কোনোদিন আমি ওর ডান হাতটা দেখতেই পেলাম না না, সেটা তো আমিও বলেছি দেখতে পাইনি, কিন্তু কথা তো বলতে পারে, একটু কথা বলিনি, মুখে তো কোনো প্রবলেম নেই, মানে ভোকাল কর্ডে। আচ্ছা ঠিক আছে করো আচ্ছা লোকাল ছেলের ভোকাল শুনো চলো ঠিক আছে এটা কি মাইক 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 কারি না 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 কারেন্ট মারবে না, কারেন্ট মারবে না। কারেন্ট আমার মনে হচ্ছে ওর থেকে বেশি তুমি মারতে পারবে, মানে তোমার না না আমি কারেন্ট টপিকে কথা বলতে পারি কিন্তু কারেন্ট আমি মারবো না একটু কথা বলে নি, তোমার পারমিশন। নিশ্চয় জি একটু কেন অনেক না অনেকটা আমার সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পলাশ দা, যেটা দিয়ে না যেটা বলছিলাম আর কি তা ওকে কথা বলেন আর কি দরকার খুব একটা দরকার আছে দাদু যাক! দাদু আমি তোমার নাতি। তুই হ্যাঁ আমি তোমার নাতি। তোর মুখে নাতি এইরকম অপমান করে আমি দাদু ভায়োলেন্ট দিও না। নাতি না হ্যাঁ না শোনো একটা কথা বলি হ্যাঁ বলো। একটা কথা খুব ভালো করে বলি আচ্ছা শুনি। যখন লোকের টাকা আছে হুম, টাকার গরম আছে আচ্ছা লোকের রুকের গরম আছে আচ্ছা। মেয়েদের তো দেখি রুকের বাবা। গরম হ্যাঁ আমার তো কিছুই নেই তাই মাথা গরম ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু শান্ত হয়ে বসো দাদু, আমরা একটু- দাদু সবাই দেখছে, ওরকম করো না। সবাই দেখছে হ্যাঁ দেখো দেখো আমাকে দেখো আমাকে ভালো করে দেখো তোমাকেও দেখো ওকে দেখো না কেন আমাকে একটু দেখুক? না না দেখলি কেস কাগি তো ঠোঁটের দিকে তাকাবে লোকজন আচ্ছা ঠিক আছে হ্যাঁ, দাদু, একটু একটু- একটু দাদু একটু প্লিজ। শান্ত হয়ে বসো দাদু, মানে আমরা একটু ছোটরা কথা বলি, তোমার তো একটু একটু লোকে আমাকে দেখে কি বলতে জানি কি বলছে? ভুল করে শান্তা ক্লাস বলতো ও আজকে আমি শান্ত ক্লাস হয়ে বসে থাকবো হ্যাঁ না বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চুপ করে থাকবো তো? হ্যাঁ, হ্যাঁ, একটু প্লিজ। পলাশদা, তোমাকে কি বলে পরিচয় দেবো দর্শকদের সামনে, মানে গাধা 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 না না একটা গাধা গাধা। না 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 না, দাদু এরকম বলো না। ও আমি তো চুপ করে থাকি। চুপ চুপ ঠিক ঠিক ঠিক। মানে তোমার আসলে এত দাড়ি গোপ না মুখের মধ্যে ঢুকে যায় না ও, আচ্ছা আচ্ছা, গল গল তোমার সাথে যে আছে তাকে কি মানে অভিনেতা বলবো, না স্ট্যান্ড আপ কমেডিয়ান বলবো, না ভেন্ট্রিলিওকুইস্ট বলে পরিচয় দেবো, কি বলে পরিচয় দেবো, তোমার কি মনে হয়? আমার তো কিছুই মনে হয় না ওই তো কি করতে যে আছে যা করার তো আমি করি ওই যে গেলাস করে আরেকজন আছে গেলাস করে আরো কত বাঁদর আছে তারপরে বিড়াল আছে তারপরে আরেকটা দাদু আছে সবাই কত কিছু করে কত কথা বলে লোকে হাসায় আর ওখানে কাছে দাঁড়িয়ে থাকে এখনই দেখো না কি করছে কি এমন হাতি ঘোড়া করছে কিন্তু লোকে ওকেই ডাকবে ডেকে ফুল দেগে মিষ্টি দেগে উত্তরীয় করাগে গরম করে মনে হয় একদম তুই আমার নাতি তোর মুখে নাতি হ্যাঁ ভায়োলেন্ট হয়ে না, মানে উত্তরীয়, মানে তোমার 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 সাইজের উত্তরীয় বোধহয় তৈরি হয়নি গো দাদু, মানে এটা খুব কিছু মনে করো না, আমাকে লাথি দিও না, বাট আমাকে ছোট করি না না ছোট করি আর কত ছোট হব আমি না 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 না, আর আর এরপরে কত ছোট এর কত মাটিতে নিচে যাবো কত ছোট হব এরপরে ছোট হওয়ার জায়গা নেই। হ্যাঁ দাদু একটু আমরা কথা বলি একটু। জানো একটা কথাও বলে এলো এখন তো আমি এরকম ছোট এই বয়সে দেখো কত ছোট তাহলে আমি যখন জন্মেছিলাম তখন কতটুকু ছিলাম বলে তো হ্যাঁ কতটুকু ছিলে? তাহলে কোনো আমি বলি যখন জন্মালাম না তখন নার্স 28 কাঠ নিয়ে খুঁজতে এসেছিল স্বাভাবিক স্বাভাবিক, সেটাই হওয়ার কথা। মানে আমাকে না আমি ছেলে না নিয়ে সেই ও আচ্ছা, না হ্যাঁ সেটা তো হ্যাঁ ঠিকই ঠিকই ঠিক। অতটাও ছোট ছিল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি আমি অন্যদিকে চলে গেছিলাম। দাদু হ্যাঁ দাদু গো হ্যাঁ চুপ 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 বল বলবো, হ্যাঁ। হ্যাঁ পারমিশন নিয়ে বলছি। পলাশদা জিজ্ঞেস করি যে মানে
আমার পরিচয়, হ্যাঁ মানে আমি কি প্রথম কথা আগে বলে যে কি বলে তোমাকে পরিচয় দেবো দর্শকদের কাছে, কোন পরিচয়টা তুমি দিতে পছন্দ করো সবাইকে? আমি সত্যি বলছি, যা এদের জন্যই আমি করে খাই। লোকে মানুষজন, আগে তো থিয়েটার করতাম, অভিনয় করেছি, অভিনয়টাই মন প্রাণ দিয়ে অভিনেতাই হতে চেয়েছিলাম, কিন্তু মানুষ মিরাকেলের পর্দায় দেখে আমাকে চিনলেন, হাতে পুতুল নিয়ে। কে কুতুল? তোর বাবা কুতুল, না না তোমাকে বলেনি, তোমাকে বলেনি। তোর দাদু কুতুল, তোর দিদা কুতুল, সবাই কুতুল, আমার তোর গোষ্ঠী কুতুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদু, মানে হাতে আমার দাদুদের নিয়ে গেলাসকে নিয়ে আমাকে চিনল মানুষজন, কিন্তু আমি নিজেও জানি না কি বলবে বলো তো। অভিনেতা বলো, ভেন্ট্রিলোকুইস্ট বলো। আচ্ছা কি বলো ভেন্ট্রিলোকুইস্ট? সেটা আবার কি রে? একটু দাদু স্পেলিংটা বলবে ভেন্ট্রিলোকুইস্ট। আরে ভেন্ট্রিলোকুইস্ট মানেই জানি না কি হচ্ছে, কি? আমি জানি না মানে এটা কোথাকার কোন দেশের ল্যাটিন ওয়ার্ড মনে হয়, ল্যাটিন হ্যাঁ, ভাষা জানো দাদু? এটা কি ভেন্ট্রিলোকুইস্ট আবার কি? তুই কি রে? ওই যে তোমাকে নিয়ে বসে আছে। তুই ভেন্ট্রিলোকুইস্ট? এটা কি হয়? ভেন্ট্রিলোকুইস্ট হচ্ছে ঠিকই, ল্যাটিনে ভেন্টার মানে হচ্ছে পেট, আর লোকুই মানে হচ্ছে কথা। বাবা কি সিরিয়াসলি? সত্যি সিরিয়াস। আসলে পুতুল নিয়ে এখন এই বয়সে খেলা করি, সিরিয়াসনেসটা আমার কাছে বোধহয় কেউ এক্সপেক্টও করে না। কিন্তু সত্যি আমি অতটা সিরিয়াসও নই, নইলে আর পুতুল খেলা দেখাবো কি করে। যাই হোক, ভেন্টার মানে হচ্ছে পেট, লোকুই মানে কথা, সেটাকে মিলিয়ে আগে অনেক কিছু ছিল, গ্যাস্ট্রোমেন্সি বলে ডাকা হতো, মানে যাই হোক, হাওয়ার ব্যাপার, হাওয়া সড়ক ক্ষেপণ বাংলায় নামকরণের চেষ্টা চলছে। কি কঠিন কঠিন শব্দ বলছে। হ্যাঁ, হাওয়া মেঘে সাজাই, আহা ও গাইটা দেখছিল কিশোর কুমারের কথা মনে করছে। দাদু ঠিক আছে ঠিক আছে, বলছি আর ভেন্ট্রিলোকুইজম, সত্যি কথা বলতে ভারতবর্ষে ভেন্ট্রিলোকুইজম কিন্তু চর্চা হতো, এবং সেটা বহু যুগ আগে থেকে, এমনকি বেদেও, মানে অথর্ব বেদে একটি চ্যাপ্টার আছে ভূত ও ডামর বিদ্যা, সেখানে কিন্তু মানে সড়কক্ষেপণের আমার গুরুরা আর কি বলেছেন, আমি শুনেছি, হ্যাঁ, তাদের লেখা বই পড়ে, ভূত ও ডামর বিদ্যায় সড়কক্ষেপণের মানে উল্লেখ পাওয়া যায়, এবং সেই সময় কিন্তু কোনো এটা কালা জাদুর পার্ট ছিল আর কি, কালা জাদুর একটা মাধ্যম আসলে সেই সময়। তখন ভেন্ট্রিলোকুইস্ট তো নয়, ওরা প্রিস্ট বেসিক্যালি, তোমার যারা, যেটা সত্যজিৎ রায়ের ভূত পড়লেও উল্লেখ পাবে আর কি, সেরকম একটা ওই 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 ব্যাপারটাকে ধরা হয়েছে আর কি। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক বা সেই রকম, মানে তখনকার দিনে তো আলো, বা তখনকার দিকে আমি ভাবতাম কি ট্যালেন্টেড মানে মানুষজন, সেই সময়কার ভেন্ট্রিলোকুইস্ট যারা ছিলেন তারা কোন জায়গায় নিয়ে গেছিলেন। আমি বলছি কালা জাদু, আমি কখনোই সেটাকে মানে সাপোর্ট করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সময় একটা মানুষকে বিশ্বাস করানো, মাইক্রোফোন নেই, আমরা আজকে মাইক্রোফোন নেই, মাইক্রোফোন আছে, এটার অরিজিনটা বোঝা যাচ্ছে না, শব্দটা কোন দিক দিয়ে বেরোচ্ছে, ইলিউশন এমনি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই সময় গুহার মধ্যে ওই আলো আধারি ক্রিয়েট করে অন্ধকারের মধ্যে হয়তো কোনো পিতৃহীন ভাগ্যহীন সন্তানকে তার বাবার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার ভয়ে দেখানো হচ্ছে আর কি। হ্যাঁ, মানে হয়তো কেউ এলো, তাকে ভগবান কি বলছে শোনো বলে। হ্যাঁ, এই ঘর থেকে না বাবা, ভগবানকে ডাকিস তো। তুমি ডাকো না ভগবানকে, কর্তা কারা পছন্দ হয়ে গেলে আমাকে এবার ডেকে নেবে। আমি বলছি সেই সময় একদম মানে ট্রিমেন্ডাসলি অসাধারণ, মানে আমি তার কল্পনাও করতে পারবো না। সেই সময় আমি শুনেছি যে শব্দ নিয়ে খেলা করা হতো, মানে পাথরগুলোকে, মানে গুহার পাথরগুলোকেও এমন করে নাকি তৈরি করা হতো, শব্দগুলো এক একটা জায়গায় মানে ধাক্কা খেয়ে এসে এক এক রকম এফেক্ট দেবে, রিফ্লেকশনের জন্য আলাদা আলাদা এফেক্ট তৈরি হবে, হাউলিং, ইকো, ওইভাবে তৈরি করা হতো। তখন তো মাইক আরে 1000-1500 অথর্ব বেদে যখন বেদে উল্লেখ, তারপরে তো অনেক
অনেক ভেন্ট্রিলোকুইস্টের উপরে একসময় ভেন্ট্রিলোকুইস্টদের একদম কালা জাদু দাগিয়েই দেওয়া হয়েছিল, তারা কালা জাদু করে এবং তাদের ধরে কুপিয়ে মারা হতো। সেটা ভারতবর্ষে কতদূর হয়েছে আমি জানি না, কিন্তু ইউরোপে এরকম পাওয়া গেছে। ভেন্ট্রিলোকুইস্টদের দেখলেই একদম রাজার নিদান ছিল যে ওদের কুপিয়ে মারা হবে আর কি, ওরা কালা জাদু এরকম ভেন্ট্রিলোকুইস্ট। তারপরে ভেন্ট্রিলোকুইস্টরা পালিয়ে পালিয়ে মোটামুটি 1600-1700 সাল থেকে আমি যতদূর জানি যে রাজার ওখানে এরকমভাবে অদৃশ্য মানুষের সঙ্গে কথা বলছে বা এরকম করে শুরু হচ্ছে, যেটা ভূতোর মধ্যে প্রথম একদম গ্রামাফোন অক্রুর চৌধুরী শুরু করছেন। ওই 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 প্যাটার্নে রাজা মহারাজাদের সেইভাবে খুশি করা শুরু হলো। এবং মোস্ট প্রবলি অস্ট্রিয়ার একজন, তিনি 1757 মানে আমরা ইংরেজদের দখলে যাচ্ছি আর কি সেই সময় একজন অস্ট্রিয়াতে হাতে পুতুল নিয়ে, তারপরে তো অনেক জল গড়িয়েছে। হ্যাঁ, প্রচুর উল্লেখ। ভূত দেখলে এখন থিয়েটার দেখলে আমি বারবার ভূত হ্যাঁ নিজের চালি করে যাচ্ছি, বলছি যে ভূতটা দেখতে হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই দেখবো তো, আমরা সবাই মিলেই দেখতে যাবো না। তোমার লাইফে এটার শুরুটা কিভাবে, মানে কোন জায়গা থেকে ইন্সপিরেশন এবং তারপরে কিভাবে এগোলে? আমি খুব মানে ছোটোবেলায় দেখো আমার বোধহয় পুতুল নিয়েই পড়ে মানে আমার ক্লাস 6-7-এ তখন একটা ছেলেকে, মেয়েদের দেখা যেত কিন্তু একটি ছেলেকে পুতুল নিয়ে, আমার একটি বাঁদর ছিল অদ্ভুত। আমি এখনও রাত্রিবেলা স্বপ্ন দেখেছি এই বাঁদরটার। একটা ছোট্ট বাঁদর কে দিয়েছিল আমি তাও জানি না, হাতে কলা নিয়ে, গলা একটা ঝুনঝুনি, আর মিষ্টি দেখতে, একটা লাল রঙের একটা পুরো মানে তার ড্রেস ছিল না, মানে ওই লাল আর একটা কী কালার ছিল, হলুদ রঙের কালার, লাল হলুদ কালার, আর অদ্ভুত মিষ্টি একটা বাঁদর। আমি ওটাকে নিয়ে পড়ে থাকতাম, মানে স্কুলেরও মানে পারলে ব্যাগে নিয়ে যাই এরকম অবস্থা, মানে ওটাকে আমি কাজ ছাড়া করতাম না। তারপরে আমাদের বাড়ি ঘরদোর কিছু একটু ওই রিনোভেট করার সময় আমি আর পুতুলটাকে খেয়েবি কান্না, ক্লাস 6-এ পড়ি তখন, আমার এখনও মানে বুক কে নিয়ে গেল, কি হলো, মানে পুতুলটা মানে আমার প্রাণ, মানে খেতে বসছি ওই পুতুলটা। এবং সেই সময়তেই মানে ও কেন আরও বেশি হয়েছে প্রবীর বাবুকে দেখে, মাইকেল, দূরদর্শনে মাইকেল আসছে, আর প্রবীর বাবু তখন আমার মানে চূড়ান্ত হিংসা করি লোকটাকে, ওর পুতুল কথা বলছে, আমার পুতুল বলে না কেন, বল মানে কতবার মানে ঝাঁকানো, এই আমার গলা ধরছিস কেন? না মানে সরি, ওই পুতুলটাকে, আমার পুতুলটাকে মানে মানে কেন বলবে না কথা, কেন ওর পুতুল বলে আমার পুতুল বলবে না কেন, এই তো একটা চললো। তখনও তো জানি না কি করে কথা বলছে, হ্যাঁ পুতুল কি করে কথা বলছে, এইটাই তো কথা। ব্যাটারি আছে নাকি? তোমার কি ব্যাটারি আছে? আমার টর্চ লাইটই নেই, তার আগে ব্যাটারি। দাদু না মানে একটু অন্যদিকে চলে যাচ্ছি আমরা। কোন দিকে যাচ্ছি সেটাই তো বুঝছি, হাতে টর্চ লাইট থাকলে তো অন্ধকারে দেখা যাবে। বুঝেছি, ঠিক কোথায় যাচ্ছি, নইলে তো কত হারিয়ে ফেলবে। দাদু ঠিক বলে। তো সেই আর কি, তারপরে তো অভিনেতা হওয়ার পোকা, ক্লাস 5-6 থেকে অভিনেতাই হব আমি, জীবনে অভিনয় ছাড়া আর কিছু করব না, অভিনেতাই হব। তো এইভাবে অভিনয়ের জন্য তখন ক্লাস 8-এ পড়ি, আমাদের খর্দা থেকে কোনো ক্লাস 8-এর ছেলে একা একা টালিগঞ্জ, মানে বাড়িতে তো জানে না, হ্যাঁ তো চলে যেতাম। এখনও মনে আছে এই বট গাছটা এখনও সাক্ষী আর কি, মানে NT1 স্টুডিওর ওই ঢুকতেই যে বট গাছটা কত কিছুর সাক্ষী। আমারও সেই তখন কত ওই 97-98 সাল মনে আছে, অমলদা বলে একজন ছিলেন, ওর পেছন মানে উনি যা ওখানে আছেন বলে আমিও খোঁজ খবর নিয়ে ওখানে ঢুকছি, সে তো NT1 থেকে দূর করে তাড়িয়ে দেবে, তারপরে অনেক কিছু বলে ওনার কারোর নামটাম বলে আর কি ঢুকেছি। প্রথম শুটিং দেখা, হ্যাঁ ওখানেই যেতে হবে, এরকম 2-4 দিন গেছিও, মানে লুকিয়ে বাড়িতে পালিয়ে, আর বেদম বকা, মানে করতেই হবে, অভিনয় করব। হ্যাঁ তারপরে ওই ওনারাই বোঝালেন এইভাবে হয় না, শিখতে হয়। আমার যারা অভিনেতাদের প্রথম দিকে যা থাকে, অভিনয় আবার শিখতে হয় না, অভিনয় হচ্ছে ইনবর্ন। আমার মানে
ভেতরে কেউ জানে না এখন মানে ওই স্বর্গের গোবিন্দার হতে যাও গিয়ে একটা চান্স দেবে আর সব বসে আছে, হ্যাঁ দেখিয়ে দেবো। যাই হোক, তারপরে নিজেও বুঝতে পারলাম হয়তো ওদের সঙ্গে অভিনয়টা কাছ থেকে দেখে ওই শুটিংগুলো যে না মানে তারপরে আমি বললাম কী করে হবে, আমি বললো থিয়েটার। তারপরে আমি খড়দায় থিয়েটার বলতে সেই সময় দেবাশিস রায়, কনকবাবুর নাম ছিলই, দেবাশিস রায়ের ইয়াংদের নিয়ে বা প্রচুর আমার বন্ধু বান্ধবও বললো, মানে যারা তখন তাদের দাদারা বলছে দেবাশিস রায় নাকি তখন তুমি কি করেছো বলে ব্রেকটের একটি নাটকের অনুবাদ, তো দেবাশিস রায়ের নাটক দলে আর কি মাধ্যমিক দিয়ে পরের দিনই, এবং স্কুলটাও নিলাম হচ্ছে কল্যাণনগর স্কুল, মানে কল্যাণনগরেই দল কল্যাণনগরেই স্কুল, যাতে আমার স্কুল থেকে আর দলে মানে দলে গেলেও স্কুলে মানে স্কুলে যাওয়ার না সরি স্কুলে গেলেও যাতে দলে একবার ঢু মেরে বা স্কুল থেকে ফেরার সময় দলে একবার, মানে সেই রকম প্ল্যানিং করেই 11-12 হচ্ছে কল্যাণনগর স্কুল। প্রথমে ব্যারাকপুর মিশন 1 থেকে 10, তারপরে মাধ্যমিক দিয়েই কল্যাণনগরে থিয়েটার প্ল্যাটফর্ম। আর একটা ইতিহাস ওইটা ওখানেই শুরু, ওখানেই অন্য রকমভাবে মানে অভিনয়ে মানে পুরো শিফট হয়ে গেলাম জানো, মানে থিয়েটারটাকে ভাবতেও পারিনি, থিয়েটারটা আমার একটা মাধ্যম ছিল আর কি ক্যামেরার সামনে কাজ করার, কিন্তু থিয়েটারটা মানে রক্তে ঢুকে গেল, মানে ওই বোধহয় ওই দেবাশিস রায় তুমি কি করেছো দেখেই আর কি, হ্যাঁ এটা থিয়েটার হয়, মানে আমি মানে পাগলা হয়ে যাচ্ছি, কি অ্যাকশান, মানে সেই লেভেলের অভিনয়, মানে যাকে দেখছি চিরদীপ বলে একজন ছিলেন, চিরদীপ চৌধুরী এখনও আছে, চিরদীপ দা এখন খুব ওই এই এখনকার চিরদীপ দাকে দেখলে কেউ বিশ্বাস করবে না, বিক্রমজিৎ রায় গান, হ্যাঁ মানে ট্রিমেন্ড ওই রকম থিয়েটারে এক্সপেক্টই করা যেত, মানে আমাদেরকেও বয়সে মানে ওই রকম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে প্রবীর গুহর তৃতীয় যুদ্ধ, তারপরে নান্দিকার দেখলাম একটার পর একটা, হ্যাঁ মানে যুদ্ধ চলেছে, যুদ্ধ বলে একটা গান ছিল গৌতম হালদারের, হ্যাঁ ও মানে গৌতম হালদার তখন মানে দেবসংঘ হালদার তখনও টুইঙ্কেল টুইঙ্কেল করেননি, মানে তখন আমাদের কাছে গৌতম হালদার একটা মানে বিরাট নাম, আর আমার নিজের দল দেবাশিস রায়ের ওপরে কোনো পরিচালক হয় না, গৌতম হালদারের ওপরে কোনো অভিনেতা হয় না, আর আমাদের দল শ্রেষ্ঠ দল, তো মানে অসাধারণ। তারপরে দেবাশিস রায়ের তো এখন প্রচুর নাম, কিন্তু সেই সময় সেতুরাম বলে একটি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বলে আমি মানে ওইটাতে 2টো শো আমি করতে পারিনি, কিন্তু শোটা দেখতে গেছিলাম হয়তো 2-3 দিন বাদে পরীক্ষা বলে। আমার এখনও মানে আমি গায়ে কাটা, আমি হাউ হাউ করে কাঁদছি, এবারে কবে এই থিয়েটারটা কারণ প্রাণ দিয়ে ওই হয়তো ওই রকম থিয়েটার চোখের সামনে হতে দেখছি বলেও, মানে সেতুরাম যে কি না, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি সেতু গল্পটা থেকে সেতুরাম রাস্তার নাটক, পথনাটক, কিন্তু সেটার ডিজাইন, সেটার বিক্রমদার গান, মানে সকলের অভিনয় আর গল্পটাকে সাজানো, একটা পরপর দুটি ওই তুমি কি করেছো এবং সেতুরাম আমার এখনও পর্যন্ত আমি বলবো প্রচুর থিয়েটার। আমি বার্লিনের ব্রেস্টের নিজের দল বিভাস চক্রবর্তী স্যার আমাদের মানে সেই সময় পাস আর কি, টিকিট ছিল না, আমার ক্ষমতাও হতো না, ওই দ্য রেজিস্টেবল রাইজ অফ আর্তুরো উই দেখতে গেছিলাম, হ্যাঁ তো সেইটাও একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু এখনও পর্যন্ত আমাকে যদি কেউ বলে সেরা, মানে আমি ওইটা বোঝাতে পারবো না যে সামনে থেকে, তারপরে আমি নাটকটার অংশ হয়ে গেছিলাম, কিন্তু আমার এখনও চোখে সেতুরাম মানে আমার জীবনের সেরা দেখা অভিজ্ঞতা থিয়েটার, মানে পথনাটক। কখনো ইন্টিমেট শো আমরা করেছি, কিন্তু মানে সেতুরাম আমার এখনো পর্যন্ত বেস্ট। যদি কেউ জিজ্ঞেস করে যে আমার দেখা সেরা থিয়েটার, হয়তো অনেকে বুঝবেই না, চিনবেই না, আরও বড় বড় প্রচুর নান্দিকারে তো মেঘনাথ বধকাব্য আমি 8 বার দেখেছি, মানে আমি বলছি আর কি, হ্যাঁ 8 বারটা বাড়িয়ে বললাম বোধ হয় না, 5-6 বার দেখেছি, 6 বার তো দেখেইছি একদম। বরদা কতবার দেখেছি ঠিক নেই, আমি কোনো নান্দিকার তো গোত্রহীন, ফেরিওয়ালার মৃত্যু, সেই সময় তো মানে কোনো ইয়েই ছাড়িনি আর কি। তারপরে তোমার অন্ত আদি অন্ত, ওটাও ভালো লেগেছিল, হ্যাঁ মানে আমি বলছি সেরা দেখা। কিছুদিন আগে দেখলাম নান্দিকারের তোমার ওরে সাবাস কি লাগলো না, মানে এটা হচ্ছে তোমার
মানে রুদ্রবাবু অভিনয় করলেন এই মাধবী? 90 বছর বয়সে মাধবী দেখলাম কি মানে মানে আমি আমার মানে ওই রুদ্রবাবুর ওই ওরে বাবা রে কি অল্প কি সময় কাজ stage হয়েছে এ ওটা না আমার দারুণ মানে দারুণ কিন্তু আমি সব সম্মান জানিয়ে বলবো হ্যাঁ মানে আমার ওই তখন তো ওই সময় নতুন দেখছি আর ওই দলে আমি কাজ করছি মানে ওরকম একটা দলে কাজ করছি এবং আমার এই ইয়েও মানে পাপেটটাও ওখান থেকেই আর কি তখন আমাদের ওই তোমার কিছু পয়সা আসতো প্রজেক্টের কাজ এখন তো থিয়েটার করলে পয়সা পাওয়া যায় এখন সব দলই ভাবি মানে তখন মানে 100 টাকা 200 টাকা এরকম ছিল মানে 5খানা করে শো ওই রোদ্দুরের মধ্যে মানে তোমার HIV AIDS-এর নাটক হ্যাঁ 2001 সাল 2 সাল প্রথম banglanatok.com আর কি ঢুকলো সেই সময় তো আমরা খিদিরপুর আর হলদিয়াতে কাজ করতাম তো সেই সময় অনেক দিন নাটক করে ফেলেছিলি 2 বছর আমরা নাটক করে ফেলেছি তখন আমাদের আর কি একই জায়গায় আর নাটকটা কেউ নিচ্ছে না হ্যাঁ তো তোর মনে হচ্ছে না বেশি কথা বলছিস, আমাকে কি কিছুই বলতে দিবি না? দেবো হ্যাঁ বলতে দেবো আচ্ছা বল। সেই সময় আর কি এই নাটক আর দেওয়া যাবে না কারণ একই মানুষ বারবার ওখানে একই দর্শক মূলত বিভিন্ন জায়গা থেকে ট্রাক ড্রাইভার আসতো এই এরা যাই হোক খিদিরপুর হলদিয়া এরাই ওদের টার্গেট অডিয়েন্স ছিল তো ওখানে আর থিয়েটার নয় এবারে ভেন্ট্রিলোকুইজম এবারে যারা ভেন্ট্রিলোকুইজ তাদের সঙ্গে আর ভেন্ট্রিলোকুইজমটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এবারে আমার উপরে দায়িত্ব পড়লো যে আমাদের দল থেকেও ভেন্ট্রিলোকুইজমটা করা হবে একজন ভেন্ট্রিলোকুইস্ট মানে তার জন্য স্ক্রিপ্টটা আমি লিখলাম তরুণবাবু আমার জীবনে তারও অবদান আছে আমার এক বন্ধুর কাকা হয় তো তাকে গিয়ে কথা বললাম মানে তার সাথে তিনিও করবেন বলে ঠিক হলো তো এবারে ব্যাপারটা হচ্ছে উনি বাঙালি ওরা হিন্দিটা অতটা স্পষ্ট নয় এবারে ওখানে হিন্দিতে করতে হবে এবারে আমি যেহেতু স্ক্রিপ্টটা লিখেছি এবং সত্যি কথা বলতে মানে তরুণবাবু কাছে স্ক্রিপ্টটা করাতে গেছি মানে দিনের পর দিন ওনাকে সামনে থেকে দেখছি ভেন্ট্রিলোকুইজমটা দেখছি বুঝতে পারছো ওইটা সামনে থেকে একটা চোখে ব্যাপারটা বুঝেছি বিভিন্ন ভেন্ট্রিলোকুইজদের কাছ থেকে দেখেছি এবং ভেন্ট্রিলোকুইজম নিয়ে কিছু একটা বইও পড়েছি মূলত ভূতও পড়েছি ভূতর ওই 5টা দেখো টেকনিক ভেন্ট্রিলোকুইজমে ওটাই টেকনিক হচ্ছে ক বর্গ প বর্গ সেটা সত্যি তো এমন ভাবে হ্যাঁ প দিয়ে ককে কিন্তু টেকনিক ইজ মানে নট দ্য মেইন থিং ভেন্ট্রিলোকুইজম ইজ সামথিং এলস টেকনিক ইজ আ ভেরি মাইনর পার্ট অফ ভেন্ট্রিলোকুইজম মেজর পার্ট হচ্ছে এটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা এইটা না ওই মুখস্থ বিদ্যা এইটা ওই তোমার আমি বলছি যে মুখস্থ একটা স্ক্রিপ্ট মুখস্থ করলাম সেইটাকে ঠিকঠাক এটা না মানে স্পন্টিনিয়াস ব্যাপারটা যতক্ষণ না তোমাদের তাৎক্ষণিকতা উপস্থিত বুদ্ধি যতক্ষণ না তোমার এই ক্যারেক্টারের মধ্যে জড়াচ্ছে এবং যতক্ষণ না তুমি এইটাকে তুমি সত্যি এটা কথা বলছে এটা বিশ্বাস নিজে করছো ততক্ষণ ব্যাপারটা বিষয়টা দাঁড়াবে না বলে আমি জানি না দেখো আমিও নিজেকে বিচার করি না ভেন্ট্রিলোকুইজম কারণ আমার এখানে কোনো ইনস্টিটিউট নেই কে আমাকে বলবে আমাকে তো চুপ থাকতেই বলা হয়েছে না ঠিক আছে আমি খুব অর্ধ আর তুমি জানো মানে তোমার এই জন্যই কি বলে তো বার্ধক্য এসেছে তোমার নাতি তারপর একটা জায়গা থেকে খুব বিখ্যাত হয়ে গেছিল মানে যেখান থেকে সবাই চিনলো তোমার নাতিকে সেই জায়গাটার নাম জানো ওকে কোথায় চিনলো গেলাসকে চিনেছি হ্যাঁ গেলাসকে দিয়ে হ্যাঁ আমরা প্রথম চিনেছি গেলাসকে হ্যাঁ গেলাস ক্যাটরিনা হাসিমনি কত কিছু ছিল আমার খুব ভালো এই পুতুলগুলো কথা বলছে কি করে বলতো যে মানুষ কি বোকা একদমই তাই সত্যি সত্যি এই জানিস তো আমাকেও না কেউ বিশ্বাস করে না হ্যাঁ ওই যে একটু আগে দেখলাম অনেকে বিশ্বাস করছে হ্যাঁ কথা বলছে হ্যাঁ কথা বলছি সেটাই বিশ্বাস করে না কি বলবো বলো কেন আমি তো বলি এই যে মুখটা নড়ছে আমি কথা বলছি তুমি ভালো গানও গাও শুনেছি আমরা শুনবো তোমার গানও শুনবো
দে রে না রিভারটা দিও না একটু রিভার্ব হবে, হ্যাঁ। দে রে না দে রে না দে রে না, বুঝলে তো? তিনে হবে, তিনে দেড়ে হবে না। একটা ভালো গান গাও বলছি যখন। গাই গো, হ্যাঁ হ্যাঁ, স্কেলটা ঠিক আছে। ওরে পুতুল হয়ে দিলটাই আঙার খুশি আঙি, সুযোগ কেলেও হগ নাঙানু। হবে না? পুতুল হয়ে দিলটাই আঙার খুশি আঙি, সুযোগ কেলেও হগ নাঙানু। কেন? লড়াই করে গায়ের জোরে, লড়াই করে গায়ের জোরে, হারালি তোর হুশ মানুষ দুস। লড়াই করে হারালি তোর হুশ, লড়াই করে হারালি তোর হুশ। তোরা কেমন শুধু শোন একটু, চলো তুমি তোরা কেমন সেটা একটু শোন। ফিরিকে টেনে টেনে গলার কি কাজ? ফিরিকে টেনে টেনে ফিরিতে কষ্ট, তাই কদর দিস না। কি ফিরিতে পাই? অক্সিজেন অক্সিজেন। ফিরিতে টেনে টেনে জিন্দা থাকিস অক্সিজেনে, ফিরিকে টেনে টেনে জিন্দা থাকিস অক্সিজেনে। তারপর কুড়ুল করাত কাস্তে এনে, কুড়ুল করাত কাস্তে এনে কাটলি রে সবুজ। সব সবুজটা ধ্বংস করে ফেলছিস, কাটলি রে সবুজ। তোরা কি মানুষ হয়ে রইলি রে অবুজ, মানুষ হয়ে রইলি রে অবুজ। তোরা কিরকম শিয়ানা সেটা খা। শিয়ানা? শোন এটা, শোনাও। দূষণে দুনিয়া কালো, মানুষই তো দোষটা কালো। দূষণে দুনিয়া কালো, মানুষই তো দোষটা কালো। নিজেরাই করছে আর নিজেরাই দোষটা কাটছে, কি জিনিস মাইরি। দূষণে দুনিয়া কালো, দূষণে 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 দূষণ দুনিয়া কালো, মানুষই তো দোষটা কালো, মানুষই তো দোষটা কালো। দূষণ দুনিয়া কালো, ও ও কসুর করে হাত গোটালো, কসুর করে হাত গোটালো শালা। চরিত্রটা লুজ তোদের, মানুষ হয়ে রইলি রে অবুজ। তোরা মানুষ হয়ে রইলি রে অবুজ, তোরা মানুষ হয়ে রইলি রে অবুজ। তাই
তাই কি কুতুল হয়ে দিলটাই আমার খুশি আমি সুযোগ পেলেও হব না মানুষ আমি সুযোগ পেলেও হব না মানুষ আমার কুতুল হয়ে দিলটা গড় খুশি আমি সুযোগ এলেও দিদি কত সুযোগ দিদি আমি নেবই না সুযোগ আমি সুযোগ এলেও হব না মানুষ ধুস। কেমন লাগলো? দারুণ দারুণ, ফাটাফাটি। দারুণ নয়, ওই এখন যেটা সবাই করে না, কি অটো টিউন না কি বলে, তোমারটা করতে হবে না, এটুকু বুঝতে পেরেছি। ওটা লরি টিউন করে দিচ্ছে, অটোটা খুব ছোট ব্যাপার। দাদু একটু চুপ করো, আমি একটু কথা বলি নিজেরই তো কথা বলি যাচ্ছি, তখন চোখে খালি কথার কথা। মিরাক্কেলের দিনগুলো, মানে ওটা তো তোমার একটা সোনালি সময়। দিন নয়, রাত গেল। সত্যি কথা, দিনে এমন কিছু হতো না, রাত। ওরে বাবা রে, রাতগুলো কি ছিল, মানে ও দিন আর আসবে না। বেস্ট ডেজ, মানে স্কুল লাইফের পরে ওটা স্বপ্নের মতো যেন। দুটো বছর, কারণ মিরাক্কেল 6 আমরা পার্টিসিপেন্ট ছিলাম, 7-এও আমরা প্রায় মানে সাথের পার্টিসিপেন্টদের সঙ্গে 8-9-এও ছিলাম, কিন্তু 7-এ খুব সম্পৃক্ত হই, মানে 7-এও ওখানে ওদের সঙ্গে আমরাও লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে ছিলাম। আর তখন আমরা একটু সিনিয়র, আমাদের ব্যাপারটাই আলাদা। আমাকে সত্যি কথা, জীবনের বড় ভুল আমি এখনও বিশ্বাস করি, মানে মিরাক্কেল 6 শেষ হওয়ার পরেই শুভঙ্কর স্যার আমাকে বলেছিলেন আমার টিমে, আমি সামনে কাজ করার জন্য এতটা তখন লোভী হয়েছিলাম। আর মানুষের তো লোভটাই মানুষকে শেষ করে দেয়। আমার লোভটা হচ্ছে তখন ওই কেউ মিষ্টির প্যাকেট দিয়ে অনুষ্ঠান করতাম, মানে মিষ্টির প্যাকেট দিত, কেউ 200-300 টাকা দিত, পুতুল নিয়ে চলে যেতাম। তখন হুট করে মিরাক্কেল করার পরে একটা বিরাট মানে তখন মানে ওটা প্রায় 10 গুণ টাকা পাচ্ছি, মানে আমি বলছি আর কি। এখন ওইটা শোতে, এবারে ওই চাকরি করলে, মানে চ্যানেলের চাকরি বুঝতে পারছো, বা কোনো প্রোডাকশন হাউসের চাকরি, হ্যাঁ। আর আমার একটু সামনে কাজ করার ইচ্ছা, পিছনে কাজ। আমি স্যারকে বলেছিলাম যে আমার সামনে কাজ করার ইচ্ছা। তো ওইটা জীবনের সবচেয়ে সেরা ভুল, মানে অনেক কিছু শিখতাম, তো যাই হোক। তো তারপরে 7-এও ছিলাম অ্যাজ এ সিনিয়র পারফর্মার ওদের সঙ্গে সবার কাছে। তো সেই রাতগুলো কি ছিল, মানে আমরা যখন সিনিয়র হলাম তখন ভয় দেখানো হতো আর কি, সে ভয় মানে বিকট ভয়, মানে আমরা মানে বললে পরে এখন কেস খেয়ে যাবো আর কি, ওই জন্য বলছি না। মানে এক একজনকে ভয়, মানে তারা ওঝা ফোজা মানে এরকম ভয়টা আছে। মানে আমাদের গুরুদেব ছিল সেই সময় আর কি, সব কি লোকজন, মানে আমাদের মিরাক্কেল 6টা একটা কি বলবো আমি, রত্নের। আমি মানে মনে করি যে আমি মানে কিচ্ছু না, আমি ফাঁকি পাচ্ছিলাম, বিশ্বাস কর। কারণ আমি অন্যের রিহার্সেল দেখে এতটা মুগ্ধ হয়ে যেতাম, আমি নিজের রিহার্সেল হঠাৎ মনে হয় এই রে আমাকেও তো করতে হবে, মানে হ্যাঁ, মানে কি বলবো, আবু হেনা রনি, আর মানে আমার মানে অপূর্ব। হ্যাঁ, আমি বলছি আমার বিরাট ভালো লাগতো জামিল হোসেন, মানে আমাদের একটা লেকল্যান্ডের পাড়ে একটা পুকুর ছিল, ওই পুকুরে শশী গান গাইতো, আমি অপার হয়ে আমার বুকে এখনো মানে মনে হলে গায়ে কাটা দেয় ওই অনুভূতিগুলো না। বাংলাদেশের গানগুলো জামিল গাইতো, হই হুল্লোড়, কি ভালোবাসা নিজেদের মধ্যে, মানে মানে তোমার বলে বোঝানো যাবে না। মানে তারপরে তোমার সজল, আমাদের ফটিকদা, সে তো আরেকজন, মানে ওনার গল্প বললে শেষ হবে না রাত্রিবেলা। ইশতিয়াক নাসির, হ্যাঁ, আজকে ভাবি বাংলাদেশ ইন্ডিয়া কি চলছে, আর আমাদের মানে আমি জানি না, অনেকদিন দুঃখ লাগে এই সবগুলো দেখে। হ্যাঁ, আমার হয়েছে, এই তো জামিল কালকেই আমাকে দেখে, ভাই তোকে দেখে হিংসা হচ্ছে। আমি মির্জার জন্মদিনে গেছিলাম, হ্যাঁ, মানে বলার কিছু নেই। যারা আমি বলছি যারা ফাইনালও যারা ছিল না, আমি বলছি রাজু মির্জা,
তারপরে তোমার পল্লবী, ভাবো পল্লবী ফার্স্ট ওই রকম মানুষ দেখছে যে কোনো মহিলা মিমিক্রি করছে, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিকের, মানে এদের সঙ্গে আমিও পারফর্ম করেছি। আমার মানে শুধু আমি মানে ঋণী শুভঙ্কর চ্যাটার্জি, সৌরভ পালধি, আমাদের কৃষ্ণেন্দু চ্যাটার্জি, শুভদীপ, মানে এরা না মানে আমাকে শুধুমাত্র ভেন্ট্রিলোকুইজম না, আমার পরশুদিনই যেমন বলছি মির্দার জন্মদিনে আলোচনা হচ্ছিল, মানে ওরা আলোচনা করছে কাকে দেখেছে, আমার কথা মনে পড়েছে তিনি কমল মিত্রর কোনো আত্মীয়র সঙ্গে দেখা হয়েছে, বলছে আমাকে বলছে আমি কমল মিত্রর অমুক হই, আমার ওনাদের চোখের সামনে আমার মুখটা ভেসে উঠেছে আর কি। কমল মিত্রটা করেছিলাম আমার জানো হয়তো, হ্যাঁ, আমি সুভাষিস আর তানিয়া, হ্যাঁ, মানে কী সব মানে ও মানে আমাকে বলছি আমাকে এতটা ভালোবাসা পেয়েছি আমি, অনেকটা মানে শুধু পুতুল নয় আমাকে অ্যাজ এ মানে তারপরে বুম্বাদার সঙ্গে ওই রকম একটা শো, এইগুলো ওই মিরাক্কেলে ওই সব পারফর্ম করার জন্য পুতুল ছাড়াটাও আমি এক্সপ্লোর্ড হয়েছি আর কি ওদের জন্য মানে বিরাট। প্রথম ভিকি পার্থদা, মানে ভিকি পার্থর ফাইনালে মানে একটা ছিল যে ভিকি পার্থ প্রথম আমি গিয়ে ফার্স্ট বলেছিলাম ভাই আজকে যদি তোরা চ্যাম্পিয়ন না হোস কেউ, আরে এমন পারফর্ম করেছে একটা মিমিক্রির পারফরমেন্স ফাইনালে, আমিও দুর্ধর্ষ করেছিলাম, কোনো কথা নেই, কিন্তু ওইটা মানে আমরা ওই রকমই এনকারেজ করতাম আমাদের মধ্যে না, মানে আমার তো ছিল না, আমি এটা বলবোই যে আমি 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 এখনও বলছি আমি প্রচুর ফাঁকিবাজ, আমি অন্যেরটা আমার টিকে গেছে, আমার একটা শোয়ে আমি শুধু গুরুর মানে মির্দা তখন আমার মানে ধ্যান জ্ঞান, আমি লোকটার পাশে একটু ছোঁয়া একটা এপিসোড করতে চাই, সে তারপরে আজকেও 50তম জন্মদিনের স্যার আমাকে ডাকলেন, আমি মানে সম্মানে মরে যাই আর কি, মানে এত ভালো লাগায়, মানে এটা একটা বিরাট মিরাক্কেলের সময় ওই দৌলতেই তো দাদুর সাথে আলাপ। দাদু অনেক পরে। ও দাদু অনেক পরে আমার কথা বলতে দাদুর সাথে কিভাবে আলাপ হলো তোমার? দাদু আমেরিকা থেকে এসছে, সেটা কি? ও তাই, মানে আগে ওখানে থাকতো। কালার দেখে ঘুরছো না? ও হ্যাঁ, কালা কালা রে কইর গো গোরা, ও এটা অন্য কালা না, এটা সিল্ক কালা না, দাদু কি রে আট পৌড়ো, এটা কি অন্য গুঁড়ো? পৌড়ো না, প্রৌঢ় না, ও আমি হলাম প্রৌঢ় না, আট পৌড়ো, আট পৌড়ে। দাদু একটু তুমি বলো না তোমার সাথে নাতির কিভাবে প্রথম দেখা হলো, আলাপ হলো? কে জানে, হঠাৎ একদিন আবিষ্কার করলাম আমার পেছনে কে হাত গলিয়ে দিয়েছে। হাঁটছিস কেন? তারপরে দেখি ও ছিলাম আমেরিকায়, কত সুন্দর ছিলাম, তারপর থেকে দেখানি, তারপরে যখন জ্যান্ত হলাম তখন আমি ইন্ডিয়া, খর্দা ঠিক বলেছে, খদ্দা নিয়ে গান গায়, খর্দায়, হ্যাঁ এইটা একটা জায়গা আমার, যদি বলো খর্দায় আমি মানে আরেকটা জায়গায় ওইখানে জন্মেছিলাম বলে হয়তো, মানে আমাদের নদীর পার, যারা তোমরা ব্যারাকপুরে থাকো তোমরাও কম বেশি জানো, খর্দায় মানে আমি বলছি ঘাটে ঘাটে গল্প কথা, হ্যাঁ খর্দায় মানে আমার শীতকাল এখনও মাঝে মাঝে দুপুরবেলা কত ঘাটে যে কেটেছে, মানে কত ঘাট যে আমার নিজের বলে মনে হয়, মানে কেউ থাকে না তখন একা অত বড় ঘাটটায় মনে হয় জমি, এখনও মাঝে মাঝে শীতকালে ফাঁকা পাওয়া যায়, 4:30-5টার দিকে লোক আসে, ঘাটগুলো মানে অনেক কিছু দিয়েছে আমাকে, একা কত দুপুর, কত আনন্দ, নিজের দুঃখ, নিজের হতাশা আবার রিজুভিনেট করা, মানে আবার মানে আশা প্রেরণা ফিরে পাওয়া, ও ঘাটগুলো সাক্ষী। এবং খর্দা এমন একটা জায়গা, খর্দায় রবি ঠাকুর 52 দিন ছিল, 52 দিন, এবং ওই রাস্তাটার বর্ণনা আছে, মানে উনি আফ্রিকা যান আমাদের ওই খর্দা থেকে, তার লেখায় ওই বর্ণনা আছে, ওই থানার পাশ দিয়ে, থানা না ওটা কি পুলিশ চৌকি না কি বলছেন, মানে ওটা দিয়ে বড় রাস্তায় পড়লেন, এবং ওই রাস্তাটার বর্ণনা। এখন নিত্যানন্দ মানে গৌর নিতাইয়ের নিতাইয়ের বাড়ি খর্দায়, বাড়ি মানে জন্মাননি, ওনার 2 ছেলে মেয়ে ওখানে জন্মেছে, যা শ্যামসুন্দর মন্দির
যে প্রতিষ্ঠাতা ওনার ছেলে, নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম ওখানে। আমি বলছি না কিছু, এখন এখন প্রচুর 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 কিছু, হ্যাঁ মানে প্রচুর খর্দায়, মানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে বলছি কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট। থিয়েটার করি কি করে ভুলে যাচ্ছি, ক্ষীরোদ প্রসাদ বিদ্যবিনোদ, আলিবাবা, শিশির ভাদুরীর, মানে মানে আমি বলছি শিশির ভাদুরীর নয়নের মণি, ক্ষীরোদ প্রসাদ বিদ্যবিনোদের নামে লাইব্রেরিও আছে, মানে গঙ্গার ঘাটটায় যেতেই দেখবে। থিয়েটার করি কি করে ভুলে যাচ্ছে, মানে আমি বলছি খর্দা অনেককে অনেক কিছু দিয়েছে, কত ফুটবলার আছে, মানে ইন্ডিয়া খেলেছে। খর্দা এমন জায়গা, আমি তোমাকে বলছি খর্দায় অদ্ভুত জায়গা, মানে গঙ্গার পার, হ্যাঁ তুমি এদিকটা একটু শহুরে, হ্যাঁ খর্দা কম বড়, আবার রুইয়া ফুইয়া, মানে তুমি একটু কল্যাণী রোডটা পেরোবে, ওদিকটা ধুধু গ্রাম। আমি রাত্রিবেলা 10টার সময় আমার এক বন্ধু ছিল, মানে আমাদের একটা বন্ধুর দল ছিল, আমরা সব যেতাম রাত্রিবেলা চাঁদ দেখতে, মানে ওই আর কি, এমনি কিছু না, ওই গ্রামে ওই অন্ধকার ওই অন্ধকার ঘুটঘুটিটার ফিলিং নিতে আর কি, অদ্ভুত। স্কুলের কথায় যদি ফিরে যাই, এখনো ফিরে যাই আমি, মানে এখন আবার ওই একটি দল আছে আমাদের, মানে প্রাক্তনী দল, আমরা বড় মহারাজের ছেলেরা, হ্যাঁ একদম প্রথম ব্যাচ 76 ব্যাচ থেকে ওখানে আছে, মানে সব আমরা প্রাক্তনীরা আছি, আর মাঝে মাঝেই আমাদের দেখা সাক্ষাৎ হয়, কোনো একটা কর্মকাণ্ড চলে আর কি, মানে যেমন এই কিছুদিন আগে বাঁকুড়ায় আমাদের ব্রাঞ্চে গেলাম, সেখানে প্রচুর দুস্থদের সেবা ওরাই মূলত করে, আমাকে কিন্তু আমি আছি, আমার হেভি আনন্দ লাগে দাদাদের দেখে, মানে হেভি খাটাখাটনি করে ওরা, মানে বিরাট, এবং আবেগ দিয়ে লড়াই করে, মানে ওইটা আবার ওই ছোঁয়াটা যেন মনে হয় মিশন থেকে বেরিয়েও মিশনের সঙ্গে থাকা ওদের জন্য সম্ভব হয়েছে। সেক্রেটারি মহারাজও স্নেহ করেন, হ্যাঁ শুভঙ্কর মহারাজ, দেখা হয়, এবং আমিও এখন তো গিয়ে পাল্টে গেছে আমাদের ওই ইয়ে মাঠটা, বালির মাঠ, সবুজ মাঠ, যত মানে আমাদের মানে আগরপাড়া ব্রাঞ্চটা কি করেছে, এখন তো ইউনিভার্সিটি হচ্ছে, ওখানে ভূত হলো আগরপাড়ার অডিটোরিয়ামে, হ্যাঁ আচ্ছা। আর মানে মিশন আমার কাছে, ওই মিশনে যত বাঁদরামি, বা আমি বলছি এই যে থিয়েটার করতে গেলে তো একটু তো পারফর্ম করার একদম ব্যাপারটা লাগে, মানে পারফর্ম করার স্পৃহাটা বা খিদাটা তো থাকাটা দরকার, সেইটা প্রথম মিশন থেকেই, মানে আমার পাড়ার মাঠ, সেখানে গোয়াজুলাইকে বিভিন্ন সাজতাম, পলাশ কি সাজবে একটা ব্যাপার সবসময় ছিল, হ্যাঁ হ্যাঁ একবার হনুমান সিজে রাম আমার ভক্ত হয় বলে দিয়েছিলাম, তখন খুবই ছোট তো, আমাকে পলাশ নাম অনেকে উল্টো পাল্টা বলে রাখতো, পুলিশ বলে রাখতো, ওই সাজা ভাজার জন্য, হ্যাঁ তো আর মিশনে এরকম মানে গোয়াজুলাইকে সাজতাম তো বটেই, পারফর্ম করতাম। ওখানে একটা সুতপা ম্যাডাম আমাদের তখন হেডমিস্ট্রেস আর কি, উনি ওই উৎসাহ, ওই খিদে, ওই একজন, আমি আরেকজনের নাম করব হক স্যার, হক স্যারকে খুব কম দিন পেয়েছি, কিন্তু হক স্যার না অন্যরকম ভাবতে শিখিয়েছে, পড়াশুনোটা ওই প্রথম কোনো টিচারকে, সব টিচার আমাদের সময় প্যাদানো তুমি জানো, আমরাও পেয়েছি, হ্যাঁ প্যাদানো মানে খুলে যেত আর কি, মানে হ্যাঁ আমাদের প্যাদানোর নাম আবিষ্কার গৌরাঙ্গ মার, গৌরাঙ্গ মার, হাত তোলো পেছন, হ্যাঁ থাই চাপা আগুন, মানে তখন ক্লাস 6-এ পড়ি, কচি থাই, হ্যাঁ ওরে বাবা রে বাবা, মানে সেই সব ভয়ঙ্কর দিন, এক একজন স্যার ঢুকলে না অর্ধেক গলার মধ্যে মানে হৃৎপিণ্ড আর কি বেরিয়ে ঢুকতো আর কি এরকম, হ্যাঁ তো সেই প্যারানিও খেয়েছি। কিন্তু ওই আমি বলছি একজন দেখতাম শরৎ স্যার আমাদের গান শেখাতে আসেন, নিরিবিলি নিজের মতো আসতেন, গান শেখাতেন 20 নম্বরে ম্যাক্সিমামটাই, হ্যাঁ ধুতি পাঞ্জাবি পরে, এখন তো সেই ফিলটাই পাই না কোনো টিচারদের মধ্যে। আর ওই মন্দিরটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল, মন্দিরে হ্যাঁ ফাজলামিও করেছি, বিবেকানন্দ সুরায় লাস্টে একটা লাইন ছিল না, ওম সচিন কি একটা লাইন ছিল আমাদের, হ্যাঁ হ্যাঁ একটু বলো মনে করি দাও, হ্যাঁ একটা লাইন ছিল, যাই হোক সব
একটা নির্দিষ্ট লাইন ছিল, সেখানে আমরা সবাই মিলে চেল্লাতাম একসাথে। আর শরৎ স্যার যত শান্ত পারে, শরৎ স্যারকেও খেপিয়েছি। আর মানে এত এত শয়তান ছিলাম আর কি। দুষ্টুমি তো প্রচুর করেছি, স্কুল পালাইনি, তবে পালাতে মদত দিয়েছি, এইটুকু বলতে হয়। হোস্টেলের ছেলেগুলো পালাতো। আরে আমার এক বন্ধু আছে, গুণী ছেলে, ওর নাম বলছিল এখন শুনি আর কি, মানে ও আশ্রমের ছেলে আর কি, মানে খুবই ভালো, মানে আমরা একসাথে দুষ্টুমির, মানে ওর মতো দুষ্টু আমরা, মানে আমরাও ছিলাম, ওই রকম ছিলাম না। ও শুনি হেডমাস্টার হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, হেডমাস্টার হয়েছিস তাও মেনে নিলাম, তুই যদি মহারাজ হয়েছিস শুনতাম তাহলে আমি হার্ট ফেল করতাম। তোর মতো ছেলে ও পুরো হেভি তবলা বাজায়, তবলা ঢোল ও যা বাজায়, আমি তো মানে অবাক হয়ে গেলাম এই মানে ওর বাজনা শুনে। খুব দারুণ ছেলে। অরুণ আমার মানে আমার খুব কাছের ছিল, কি বিচ্ছু মানে আমরা বলছি, কিন্তু ওই যে বললাম অসাধারণ, মানে আমরা মানে কি বলছি, ওই একটা মাইম করেছিলাম, মাইম এখনো হাততালির আওয়াজগুলো আমি শুনতে পাই, মানে ওইগুলো ছোটবেলায় পাওয়া তো। আর আমাদের মন্দিরের সামনে এখন আরেকটা নাট মন্দির হয়ে গেছে, তখন ওইখানটায় সব বসতে 7 নম্বরে, আমাদের 7 নম্বরে যাওয়াটাও একটা ব্যাপার। আমরা কিন্তু 7 নম্বরে অনুষ্ঠানের জন্যই যেতাম বিভিন্ন সময়। হ্যাঁ, প্রসাদ রাস্তা দিয়ে লাইন করিয়ে পিঠে পিঠে হাত। হ্যাঁ, তো যাই হোক, তো সেই সময় 7 নম্বরে ওই অনুষ্ঠান করার পরে আমরা যখন প্রসাদ নিয়েই মা আমি বেরোচ্ছি, সুতপা ম্যাডাম মায়ের হাত ধরে বলেছিলেন, আপনার ছেলে যদি অন্য কোনো দিকে যেতে চায় ওকে আটকাবেন না, মানে এই সব দিকে আর কি, মাইমটা দেখার পরে। সেগুলো তো একটা মানে মাকেও, আমার মাকেও পরবর্তীকালে আমি বাড়ি থেকে তেমন কোনো বাধা পাইনি। থিয়েটার করে এমনও হয়েছে রাত 2টোর সময় ফিরছি, শিয়াল তারা করছে। হ্যাঁ, তখন তো মানে 2002-03 বর্ধমানে শো ছিল, রাত্রিবেলা এসছি, কাঞ্চনদা বলে একজন সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, আর দেখি শিয়াল মানে তাড়া করেছে, কোনো রকম পা ফা তুলে মানে, আর ও চো করে দৌড়েছে, ওর যতটা পারছে দৌড়চ্ছে। রাত 2টোর সময় সেই ভয় একটা, কি ভয়ানক ভয়। আরেকটা ভয় পেয়েছি, মানে থিয়েটারের ভয় পেয়েছি কোনটি, আরেকটা রাত হচ্ছে রায়চকে সারা রাত কাটিয়েছিলাম। তখন রায়চক থেকে কুঁকড়াহাটি ভেসেল যেত আর কি, রাত 8:30 না 8:30 আমরা হলদিয়াতে ওই সব ওই পুতুলের কাজ করতে যাবো, আমি এবং আরেকটি ছেলে, হ্যাঁ, যে আমাকে অ্যাসিস্ট করতে যাবে। তো তারা ওই নদীটা পেরোবো, লাস্ট ভেসেল মিস করেছি। সেই রাত্রিবেলাটা বাপরে, আমার ভয় মানে কি বলতো, একটা অদ্ভুত রকমের জায়গা, খাবার গলা দিয়ে ঢুকছে না। আর একটি ছেলে না বাসের খালাসি, সে ওই বাসটায়, যে বাসটায় আমরা এসেছি সে বাসে খায়, আর তোমার চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি আছি, সব করে দেবো। আর এত আগবাড়ি করছে না, আমি যে আমাদের তখন পকেটে টাকা না, 6 দিনের অনুষ্ঠান করতে হবে, বুঝতে পারছো। আর যে এইসব কিছু একটা করে আমাদের মেরে ফেলার ট্রাই করছে আমাদের হাতে। তখন 1010 টাকা মানে বিশাল টাকা। আমি কোনোদিনও ভাই অত টাকা, মানে ওই অনুষ্ঠান পারপাস আমাদের দেওয়া হয়েছে। ওখানে গিয়ে গাড়ি ঠিক করতে হবে, ওখানে গিয়ে তোমার থাকা হোটেল ঠিক করতে হবে, খাওয়া আছে, মাইক্রোফোনের সাউন্ড সিস্টেম 5 দিনের জন্য, সুতরাং বেশ বড় টাকা। আমি রাত্রিবেলা না, মানে ওই ছেলেটার এত কিসের, মানে আমাদের জন্য একদম জান হাজির। সে মানে বাসের পুরো বেড ফেড একদম সব সিটটাকে সুন্দর করে সব করে টরে দেওয়া। আমার হাতে আমি মানে মরে যাচ্ছি ভয়ের জন্য, এই বোধহয় এলো, কিন্তু সেটা কি ভালো সকালবেলা ঘুম থেকে, মানে ঘুমোই তো নি, ওই চোখ লেগে গেছিলো, চা ফা নিজে এনে, তোমার গেস্ট আমার মানে এমন করে বলছে, আমরা কত লাইফের অভিজ্ঞতা, মানে এটা আমারও কিছু অভিজ্ঞতা আছে এরকম, মানে এটা থিয়েটার করলেই বোধহয় এইগুলো আমরা এগুলো পাই। থিয়েটারের কথা উঠলো, আমি ভূতর কথায় আসবো, ওটা দিয়ে শেষ করবো। তার আগে একটু সিরিয়াস কথা বলি দাদু। কে বলছে সিরিয়াস? ও বাবা সিরিয়াস
হ্যাঁ আমি এইটা ঠিকই, কিন্তু সিরিয়াস এই জীবনে আর হতে পারবো না। না হয়েও না, মানে আমরা সেটা চাই না। এই জীবনে আমার কাছ থেকে অনেকে এক্সপেক্ট, আর চারপাশে আমি নিজেকে ম্যাচও করাতে পারি না। হ্যাঁ একটু তো একজন মানে যারা আর্ট বা অভিনেতা তারা একটু থাকে, আমার অনেক গালাগালি দেয়, এই সুমিতও আমাকে প্রচুর বলে, একটু একটু সামলাও নিজেকে, পারি না, কিছু করার নেই, ভেতরের পুতুল বেরিয়ে আসে। বোধহয় পারার দরকার নেই। কিন্তু মানে একটা জিনিস ভাবলে পুতুল না, বাচ্চা 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 আসলে দাদু আমাকে, দাদু তো দাদু কাছে তো আমি বাচ্চা। হ্যাঁ শুয়ে দাদু সেন্সার হয়ে যাবে। না ওকে একটু সিরিয়াস করে দিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। না সিরিয়াস করে একটা কথা বলি, দাদুও যখন বলছে সেটা হচ্ছে এটা কি মানে ভেন্ট্রিলোকুইজম এই যে আর্টটা, মানে এর ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছ, মানে সেটা কি উজ্জ্বল মনে হয় নাকি অন্ধকার। সেটাই জানতে চাই। এই কি বলছো দাদু? না যত অন্ধকার হবে তত তো ইলিউশন তৈরি হবে। সেটা আগে হতো, এখন লাইট দরকার, এখন আরো বেশি করে ভেন্ট্রিলোকুইস্টের আরো আমার তো মনে হয় পিছনে এলইডি স্ক্রিন থাকবে, মুখটা বড় করে দেখা, তবে না ময়াটা একদম পুরো লাইভ শো হবে, যেরকম করে জেফ ডানহ্যাম করে। ও হো, ওদের কাছে দেখলে মনে হয় কিছু। আমাদের এখানে ইনস্টিটিউট নেই তো সেইভাবে, কিছু নেই, মানে এখানে যারা শিখছে তারা নিজেরাই ওই পুতুল, তার বাইরে ভেন্ট্রিলোকুইজম ওই ভূত পড়ার ফল বোধ হয়। আমি একটা মিরাকেল 9-এ আমার লাস্ট পারফরমেন্স সেটা ছিল। হ্যাঁ সেটা মানে প্রচুর পেয়েছি। ওই আমি একটা তান্ত্রিক হয়েছি এবং পুতুল ছাড়া ভেন্ট্রিলোকুইজম প্রথম টেলিভিশনে। আমি একদম মানে তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো এইরকম এই থিমটা নিয়েই আমি একটি বড় জায়গায়, ব্রিটেন বা আমেরিকার কোনো বড় জায়গা, পুরো সেম থিম, শুধু ওরা আরও রংচং মিশিয়ে করেছে আর কি, আরও রংচং, আরও বেশি ভেন্ট্রিলোকুইজমের প্রচুর ওরা দক্ষ, আরও বেশি দক্ষ, কিন্তু ওই ভাবনাটা ওটাই যেটা আমি শুরু করেছিলাম, আমি আর এবং কৃষ্ণেন্দুদা মিলে স্ক্রিপ্টটা করেছিলাম। ভাবনাটা আমারই ছিল, ওই ভাবনাটা যে ভেন্ট্রিলোকুইজম পুতুলের বাইরে গিয়ে করবো। আমার বেশি দিন একটা জিনিস নিয়ে পড়ে থাকতে ভালো লাগে, অন্য একটা কিছু ট্রাই, একটা কিছু, তো ওইটা আমি করেছিলাম। আমাকে অনেকেই তো মানে হয়েছে, এবং রনি স্যার আমাকে বলছে আমার না ভালো লাগছিল না। আচ্ছা হ্যাঁ, মানে মিহিরদা যেখানে বললো পলাশ এটা যেটা করলো অনেক দিন বাদে মানুষ বুঝবে এটা কি করে গেল পলাশ, এইসব বললেন মিহিরদা। এবারে রনিদা বলছে হ্যাঁ আরে মানে ইয়ে করছি, আমি ভাবছি কী করছে রেকর্ডিং একটা ভয়েসের সঙ্গে, তারপরে যখন শুনলাম না বুঝতে পারলাম দুটোই ও করছে। মানে ওইটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমি ঠোঁটটা যতটা পারি পুতুল ছাড়াই দেখাবো। অনেক সময় পুতুল তো অ্যাট্রাক্ট করে, হ্যাঁ সবসময় পারি না। দেখো ভেন্ট্রিলোকুইজম অনেক কিছু করেছে, মানে আমার থেকে ডিস্টেন্সে পুতুল রেখে, মানে অঞ্জন দত্তের সামনে এখনও মনে আছে, সেটা খুব একটা মানে, কিন্তু ওই নতুন করার কিছু পুতুলে কি একটা করবো। আর প্রচুর আমাদের মানে শুভঙ্করদার টিম পুরো, মানে কৃষ্ণেন্দুদা, সৌরভ, মানে বলার অপেক্ষা রাখে না, মানে যতটা পেরেছে সাপোর্ট নতুন কিছু করার জন্য। ওরাও তো চাইতো যে নতুন কিছু হোক, হ্যাঁ, এবং যতবার ঠেকায় পড়েছি আর কি, মানে যোগ ফোগ পাচ্ছি না খুঁজে, ওরা ছাড়া অগতির গতি। ওরা মিহিরদা ওরকম প্রশংসা করার পরে মানে রনি স্যার আমার মানে নয়নের মণি আর কি, রনি স্যার ফরহান স্যার দুজনেই আর কি। তো ওনারা কিছু কী বলছেন সেটা উনি এত বলছে কিন্তু কী পারফরমেন্স এরকম টাইপের, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ তারপরে যখন মাঝখানে বুঝতে পারলাম না যে দুটোই তুই করছিস, মানে প্রথমে ভেবেছে ওটা রেকর্ডেড অডিও ভয়েসের সঙ্গে আমার কথোপকথন চলছে, তারপরে যে বললেন ওইটা আমার দারুণ মানে প্রশংসার মতোই আর কি। তো ওটা একটা অন্যরকম, খুব যে মারাত্মক কিছু তার জন্য অনেক মেধা, অনেক, আর আমি তোমাকে বলছি সেই সময়টাও পাওয়া যায় না। মিরাকলে এক এক দিনে 2-3টে, আমার দুটো হাতে প্র্যাকটিস, ঠোঁট নড়ারও ধরা পড়ে যায় আর কি, পড়ে গেছে অনেক, সেটা অজুহাত নয়, ফাঁকিবাজ আমি, প্রচুর ফাঁকিবাজ এখনো। আর ওইটা বলতাম যে অন্যরা এত ভালো রিহার্সেল না, ওদের রিহার্সেলে আর
পাকামতো আছে, ভাই এইটা তোর ভাল লাগছে না, এটা আরে এটা বল, এইভাবে বল, মানে ওদেরকে মনে হতো যে আরেকটু ওদের মানে ওরা যে কি পোটেনশিয়াল নিয়ে এক একজন এসছিল না, মানে আমি তোমাকে বলছি যে ওদের ভালো করতে দেখলে মনে হতো আমাদের সবাই ভালো করছে একসাথে। মিরাক্কেল 6টা টিম ছিল একটা, সত্যি বলছি, মানে যতই ভিগি বার্দ চ্যাম্পিয়ন হোক ওরাও বিশ্বাস করে সেটাই, যে কেউ চ্যাম্পিয়ন হতে বাধ্য ওই সময়। মানে মিরাক্কেল 6 এত লোক, আমি বলছি সজল, জামিল, ইশতিয়াক, মাদুলিদা, সঙ্গীত তিওয়ারি, মানে কি বলবো আর, মানে প্রচুর প্রচুর প্রচুর। দাদু তোমার নাতির এই ফাঁকিবাজিটা একটু শুধরাতে পারলে না এতদিন থেকে? কি ফাঁকিবাজি বলছে, নিজেই বলছে ফাঁকিবাজ। তোমার মনে হয় ফাঁকিবাজ? বলবে না? বলো কিছু। আগে বুঝি ফাঁকিবাজিটা কি, ও আচ্ছা আচ্ছা, নিজে বুঝছি। এইটা কথা বলে প্রচুর কথা বলছি তো, হ্যাঁ এই কথাই বলে, যারা বেশি কথা বলে কাজ কম করে, ওদের কোনো কাজই করে না। যা করার তো আমি করি, এখানে এসে হাঁট গোকে যাচ্ছে, কিন্তু আসল জায়গায় কাজটা তো আমাকেই করতে হয়। করুক করুক, কথা বলুক, আমি তো চিনি ওকে। দাদু চুপ কর। দাদু তুমি কিছু বলবে? কি গল্প, কি আর গলার মাথা আছে, কিছু গলার মাথা রেখেছিস? আশা করছি না, বলছি দাদু এখানে তোমার তো অনেক বয়স হয়েছে, আচ্ছা কি হচ্ছে, আমি মরবো না? হ্যাঁ, তোরা মরে যাবি, আমি না। মানে কেন বলে তো, কেন? অন্য মেটেরিয়ালে তৈরি তো। ও আচ্ছা, আমার মেটেরিয়ালটাই অন্য। আচ্ছা দাদু, এই চারপাশে যে নানা রকম কিছু ঘটছে, খারাপ ভালো, সেগুলো ভালোটা কি হচ্ছে, ভালোটা চারদিক খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। ওই জন্যই তো মানুষ হয়ে ওই যে গানটা গাইলাম। হ্যাঁ, আচ্ছা সেগুলো নিয়ে গান করা ছাড়া আর কিছু বলো, কিছু যে কি কি হচ্ছে। চেষ্টা করি আমি ওকে বলতে, কারণ করি, নইলে ও কেস খাকে গেছা যা। আমাকে তো কেস দিতে পারবে না। না না, বেশি কথা না গেলেই ভালো, চুপ করে থাকো বাবা। পুতুল নিয়ে খেলা করছো ধেড়ে বয়সে, ওটাই করো। আচ্ছা, মানুষই আসলে হাতের পুতুল, বুঝলে তো? যত পুতুল হয়ে হ্যাঁ হ্যাঁ করবে তত টিকে থাকবে। আচ্ছা দাদু, কাদের হাতের পুতুল মানুষরা? কারা পুতুল করে রাখে একটু? কিছুই জানি না, না, আমি কিচ্ছু জানি না। জানতে চাইছি। ওর নামটা কি জানো? ওর নাম হচ্ছে অর্নিশ। অর্নিশ, অর্নিশ, অর্নিশ। অর মানে কি, একটার সঙ্গে আরেকটা থাকলে বলে অর, তুই অরটাই নিস, আসল জিনিসটা নিস না। ঠিক ঠিক ঠিক। একে কি বলছি বলতো, কিছু বলতে হবে না, এ কিচ্ছু জানি, আমাকে দিয়ে আমার মুখ দিয়ে গলাগে কারা খেলাচ্ছে, আর ভুল ভাল কথা ছড়াচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, আর খালি মানে নিজেরা যা করছে লুটে পুটে খাচ্ছে। কাকা আমি আর কিছু বলবো না বাবা, ভাগ্যিস আমার মুখে দাড়িটা দিয়ে থেকে দিই। মুখের মধ্যে দাড়ি ঢুকে। আচ্ছা পরেশ, একটা কথা জানতে ইচ্ছে করে যে মানে এত ধরনের পারফরমেন্স তুমি করেছো, মানে অভিনয়, এবং এটা একটা আলাদা ধরন। হ্যাঁ, এমন কিছু করিনি, যা কাজার ওই আমরাই করি। হ্যাঁ হ্যাঁ, মানে যখন মন খারাপ থাকে, যখন পার্সোনাল কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও, তখন সেটা পারফরমেন্সের সাথে কিভাবে থাকে না ওর মনই নেই, তার আগে মন খারাপ। মন থাকলে একটা গুঁড়ো মানুষের পেছন দিয়ে কেউ এই হোকে আদ্য করতে পারে, এই হোকে খাচ্ছে। না এরকম একটা তোমাকে ঘটনা বলি আর কি। জীবনে অনেক কিছু পাওয়া হয়েছে, মানে হ্যাঁ, মানে
পাওয়ার তো শেষ নেই, তবে কিছু উল্লেখযোগ্য ভাবতে পারিনি যে ওই রকম জায়গায় এমন এমন মানুষজন, এমন এমন উপহারটা তো মানে কি বলবো, ভৌতিক উপহার নয়, একদমই, হ্যাঁ একদমই মনের মতো, যা অকল্পনীয়। মানে বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার মানে নিজে হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিজে হাতে বিরিয়ানি বেড়ে দিয়ে আমাকে বলছেন, ওর প্রসেনজিৎ চ্যাটার্জি মানে আমাদের কাছে একটা, বুঝতে পারছো, তুই আমার সামনে বসে খাবি, আরো লাগবে আমি বেড়ে খাওয়াবো তোকে। প্রসেনজিৎ চ্যাটার্জি বলছেন, পলাশ অধিকারী, এটা কেউ বিশ্বাস করবে না, এটা তো ফিলিং। ওই শাশুড়ি যখন করতাম, একটা লাস্ট দিন মানে আমরা নিচে নিয়ে আমাকে উপর থেকে এরকম একজন এসে বললেন স্যার ডাকছেন। আমি তো যাওয়ার মতো ধৃষ্টতাই নেই, মানে ওনার ঘরে হচ্ছে চ্যানেল হেড, ইপি, ডিরেক্টর, এরা সব মানে ক্লোজ, মানে আমার মানে আড়ষ্ট লাগে সত্যি কথা। আমাকে খুব ভালোবাসতেন সবাই, ওই শাশুড়িটা যখন করতাম প্রত্যেকে আমাকে খুব ভালোবাসতেন। তা সত্ত্বেও আমি নিজে ইনকনফিডেন্স ছিলাম ওই সার্কেলটায় যেতে। কিন্তু উপরে সত্যি দেখি কাছের থেকে উনি ডাকছেন আমাকে, এবং আমি দোতলায় উঠছি, উনি ঘরের বাইরে একা দাঁড়িয়ে হাত ধরে নিয়ে গেছেন। এটা একটা মানে এটা পাওয়া, আমি বলছি। আর মিঠুন চক্রবর্তীর অন্যরকম পাওয়া, ওটা ইউটিউব দেখলে তুমি বুঝতে পারবে, ওয়ার্ডটা বলতে হবে না। না, মিঠুন চক্রবর্তী আমাকে গালাগালি দিয়েছেন। লোককে অনেকের জন্য উনি অনেক কিছু করেছেন, অনেককে উনি সাপোর্ট করেছেন, হ্যাঁ নানা রকমভাবে অনেকের প্রশংসা করেছেন, আমাকে উনি গালাগালি দিয়েছেন। সেটাই আমার কাছে একটা বিরাট, এবং সেটা ইউটিউবে তার ঝলক আছে। এবং গালাগালি দিয়ে যে জোকটার জন্য উনি আমাকে গালাগালি দিয়েছেন সেইটা বলছেন আবার বল, মানে আবার শুনতে চাইছেন। এর থেকে আর আনন্দের কি, খুব খুব মানে মানে দারুণ দারুণ প্রশংসা। শর্মিলা ট্যাগোর ম্যাম সবচেয়ে ভালো লেগেছিল আমার, যেটা আমি করি ভেন্ট্রিলোকুইজম নিয়ে। ভূত আমাদের প্রথম বোধহয় বাংলায় লেখা প্রথম ভেন্ট্রিলোকুইজম নিয়ে গল্প, জানতেই পারি ওই সত্যজিৎ রায় ওই গল্পটা দিয়ে ভূত। এবং বলছেন কি তার ছেলে যিনি ভূতটার সঙ্গে আষ্টেপৃষ্টি জড়িয়ে সেটাতে অভিনয় করেছেন কারা, উৎপল দত্ত এবং পঙ্কজ কাপুর। হ্যাঁ মানে আমি বলছি তো তাদের দিয়ে অভিনয় করিয়েছেন। উনি বলছেন আমি এই অভিনয়টা করানোর সময় ভূতে যখন দূরদর্শনের জন্য তৈরি হচ্ছে, সেই সময় নানান ভেন্ট্রিলোকুইজদের সঙ্গে আমার আলাপ হয়েছে, কিন্তু আপনার মতো আমি দেখিনি। সন্দীপ রায় বলছেন, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু মানে বিশ্বাস করি না, কারণ এখনও আমি ভাবতেই পারবো না, মানে আমাদের এখনও বহু তাবর ভেন্ট্রিলোকুইস্ট বেঁচে আছেন। হ্যাঁ তারা জীবিত এবং অসাধারণ ভেন্ট্রিলোকুইস্ট, মানে এখনই নাম করলে আমি তো দুজনের নাম, প্রবীরবাবু আছেন, আমাদের দিলীপ স্যার আছেন, দিলীপ মণ্ডল, ধূমকেতু পাপিটিয়াস, আরও বহু, একজন অকালে মারা গেছেন সমীরণ আচার্য, দীপাংশু আচার্যর বাবা। তার মানে বাবা ট্রিমেন্ডাসলি, মানে ওনার সবচেয়ে মজার ছিল হচ্ছে এই স্পন্টিনিয়াস ব্যাপারটা দেখার মতো, যেটা দীপাংশুকে দেখলে বোঝা যাবে। তো মানে আমি বলতেই, কিন্তু এটা শুনে তো মানে তো ঘটেছে, এবং সত্যি কথা তারপরেই হয়তো ভূতটা পাওয়া, একটা ভূততে অভিনয় করা, মানে সেই সূত্রে রায়বাড়িতে যাতায়াত, এবং সেই সূত্রে মানে সেটা তো হ্যাঁ ভালোবাসা অবশ্যই, স্নেহ হ্যাঁ স্নেহটা তো ছিল বলেই উনি এক কথায় ভূতটা আমি করছি শুনেই উনি আমাদের নো অবজেকশন দিয়ে দিলেন, যেটা আমরাও মানে হয়তো অনেক থিয়েটার করতে আর এমনকি ব্যাপার উনি এক কথায় রাজি। তারপরে উনি ওটা দেখে তো মঞ্চেই বিরাট প্রশংসা মূলত আমাকে, এবং তার বাড়িতে গেলে যথেষ্ট স্নেহ পাই। এটা মানে এটা আর 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 এ বড় পাওয়া, বড় পাওয়া। আরে ওই বাড়িতে মানে ঝোঁকাটা, এটা মানে বাড়িটা গন্ধ, বাড়িটা এত বই পত্রের মধ্যে উঠে যাওয়া, মানে ওটা একটা দার্জিলিং টি, পীঠস্থান। মানে পাওয়ার কথা হচ্ছিল, যেটা তোমাকে জিজ্ঞেস করলাম যে
আমার পাওয়ার যা আছে আমার পাওয়ার, কত পাওয়ার জানি চোখে চোখে। ও আচ্ছা। চশমা পড়ো, না না, চোখে পাওয়ার আছে বলেই তো চোখের শক্তি এসে। ও আচ্ছা। চশমা কেন, আমার চোখের পাতাও করে না। এই করেই তো তার দিদিমা কি হয়েছিল জানিস, ভেবেছে আমি একটা খেলায় কেউ আমাকে হারাতে পারে না, জানিস তো। হ্যাঁ। সেটা হচ্ছে চোখের দিকে কে কতক্ষণ বেশি তাকিয়ে থাকতে পারে, আর কি আমাকে হারাতে। না, এইটাই খেলছিলাম তোর দিদিমার সঙ্গে, দিদিমা ভেবেছে আমার দিকে ড্যাক ড্যাক করে ঘুরো তাকিয়ে আছে, ড্যাক ড্যাক করে তাকিয়ে আছে, আমাকে দেখে কোথায় মুগ্ধ হয়ে গেছে। আজকাল মুগ্ধ হয়নি? আমার চোখের কথা, মুগ্ধর সঙ্গে চোখ ধুলেও চোখের কথা করে না আমার, মুগ্ধ। দাদু চুপ, একেবারে চুপ। আর কতক্ষণ টানবি? না এই তো, এই হয়, শেষ, হয়। শেষ, শেষ। আর বেশিক্ষণ তোমাকে বসতে ভালো হবে না। লাগছে না, না, এই বাবা, আপনাকে ভালো লাগছে। আপনারা কিন্তু আমাকেই দেখবেন, ওকে দেখবেন না, ধরা করে যাবে। দাদু চুপ। না পলাশদা, মানে যেটা বলছিলাম যে মানে খুব খারাপ সময়গুলোতে যখন তোমাকে পারফর্ম করতে হয় কিভাবে? একদিন তো এটা বললেই একটা দিনই, মানে এই বুম্বাদার সঙ্গে যখন রচনা ব্যানার্জি বুম্বাদা যখন এই শোটা করতাম তুমি যে আমার, সেই সময় ট্রিমেন্ডাসলি বাবার শরীর খারাপ, মানে প্রথম শুটিংয়ের দিনই বাবা হসপিটালাইজ। আমার দুটো ফোন তখন ছিল, মানে দুটো ফোনে প্রায় 55টা মিস কল, মানে বাবা, কাকা, দিদি, বন্ধু, ছোটকা, মানে যত আত্মীয় স্বজন সবাই একবার ট্রাই করেছে বাবাকে হসপিটালাইজ করা। এবং আমার তখন কিছু করার নেই, শাড়িতে তো আর, শাড়ি পরি তখন, শাড়িতে। আর তখন প্রথম দিন শুটিং, প্রথম দিনে মানে পরের দিকে অনেক কম, তোমরা যারা শুটিংয়ের সঙ্গে জড়িয়ে জানো, প্রথম দিন যে একটা টেকনিক্যালিটিস যে ব্যাপার থাকে, মেকআপে একটা কি কবে কি যাবে, এটা একটা 19-20 10বার ছবি তুলে ইয়েকে দেখানো আর কি, মানে চ্যানেলকে দেখানো, চ্যানেল বলছে না এটা না, ওই শাড়ি পরাও, এই করাও, এই করতে প্রচুর টাইম যায়। মানে রাত 12টার সময় আমি দেখছি 55টা মিস কল, বাবা হসপিটালাইজ। তো সেই সময় ছিল আমার ওই মানে অনেক দিনই গেছে, তখন আমার জামাইবাবু এনআরএসে একটা সোর্সটা কাজে লেগেছিল, এনআরএসে এমডি করছিল তখন। তো সেই সময় জামাইবাবুর আন্ডারেই ছিল তখন আর কি। আমার গাড়ি আমাকে ছাড়তে হচ্ছে এনআরএসে, সকালবেলা আবার এনআরএসে, মানে আমি বাবার কাছে থাকতাম। পরে আবার বড় একটা নার্সিংহোমে, পরে আবার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল 10 দিন, সেখানে তো আর দরকার নেই, মানে আরও ক্রিটিক্যাল অবস্থায় একটা নার্সিংহোমে পাঠানো হয়েছিল, কিন্তু বাবা মারা যান আর কি। তার পরের দিন করতে হয়েছে শুটিং আর কি। কিন্তু সবচেয়ে মজার বিষয়, বহু লোক ওই এপিসোডটাই মনে রেখেছে, তুমি ওইটা করে এরকম এখন অনেকে ভুলে গেছেন সেই 2014 সালের কথা, কিন্তু তারপরে পরে প্রত্যেকটা লোক কি একটা যেন আমি বলেছিলাম, লোকে কি ভালো করলে ওই দিন, কি ভালো করলে, আমি না অনেক অবাক হয়ে যাই, মানে দাড়ি গোপ কেটে শাড়ি টাড়ি পরে আগের দিন, হ্যাঁ ওই বাবা মারা গেছে পরের দিন। আর মানে ওই দিন মানে আমি ওইটাই অবাক লাগে কি, মানে মানুষজন ওইটাই বলছে, মানে ওই এপিসোডটার কথাই বলছে। শেষ যেটা দিয়ে করব যে দুটো জিনিস, একটা হচ্ছে যে একটু মানে ভূতর কথা না বললে, ভূতর যেই নাটকটার কথা একটু প্রচার করার সুযোগ দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ওই প্রচার করে দিকে ছক্কা মিটে দিকে কর তো তো এটা ভূতর ডায়লগ, ও ভূতটা বানিয়েছে। হ্যাঁ, ভূত যেটা বানানো, হ্যাঁ যে বানিয়েছে ভূত পুতুলটাও হয়তো এই কলকাতায় ওই রকম সিলিকনের পুতুল এখনো পুরো মানুষের মতো একটা লুক বানিয়েছে ভাস্কর মুখার্জি, সিনোগ্রাফিকা ভাস্কর মুখার্জি, তোমরা থিয়েটারের লোক চেনোই, হ্যাঁ ওরা বানিয়েছে। তো মানে ভূত থিয়েটারটাও দেখতে আসুন, মানে শুধু ভূতকে নয়, থিয়েটারটা মানে অনেক কিছু আছে, মানে মজা পাবেন বাচ্চা থেকে বুড়ো, এবং সবাই খুব প্রশংসা করছে, এটাই বলার। শ্রী সত্যজিৎ রায়ের কাজ
সন্দীপ রায় প্রশংসা করেছেন, আমার মনে হয় বাঙালির দেখা উচিত। এবং ভেন্ট্রিলোকুইজম প্রথম থিয়েটারের মঞ্চে, থিয়েটার ছাড়াও মানে অভিনয় ছাড়াও আরেকটি শিল্প, থিয়েটার একটা সামগ্রিক শিল্প, অনেক কিছু থিয়েটারের মধ্যে সবই লেগে যায়। এবারে ভেন্ট্রিলোকুইজম একটা নতুনত্ব, ভেন্ট্রিলোকুইজম ম্যাজিক, আলো আধারি, ভৌতিক ব্যাপার, ভূত একটা ব্যাপার। ভূতটা দেখুন। এবং শুধু ভূত নয়, আত্মিকের আমি আরেকটি কাজ করি যেটাও যথার্থ চরিত্রহীন, ওটা বড়দের জন্য বলে রাখলাম চুপি চুপি, খুব মজা পাবেন বড়রা, ওটা বড়রা দেখুন, যথার্থ চরিত্রহীন। আর কাব্যকলা মননের দুটি থিয়েটারে অভিনয় করছি, একটি তো ভূত, আরেকটি ফেরা, দ্য হোম কামিং। একটি সিরিয়ান যুবক, সে সিরিয়ায় গৃহযুদ্ধ, মানে অন্তরাদি একটু না বললেই নয়, মানে এই মানুষটির জন্য তো আরেকবার জীবনে ভালো লাগা এসছে অনেক কিছু, মানে একটা কিছু উল্লেখযোগ্য করার মতো। ভূত তো বটেই, তার গন্ধ, মানে তিনি এত ভালো গন্ধ বোঝেন না, মানে মানুষ কি নেবে সেই বিষয়ের গন্ধটা মারাত্মক বোঝেন। তার আগের থিয়েটার হচ্ছে দ্য কাইট রানার। মানে আমি কাইট রানার দেখতে গেছি, দেখে তো মুগ্ধ হয়ে, মানে অন্তরাদির সঙ্গে আলাপ করতে গেছি, আমাকে দেখে চিনতে পেরে ওই ভূত করবে। তারপরে 1.5 বছর বাদে সুমিত কুমার রায়ের ডিরেকশন। সুমিত হচ্ছে আমার ভাই, মানে আমার খর্দার, মানে ওর থিয়েটারের জন্ম, সে এখন আমার গুরু আর কি। হ্যাঁ, ডিরেক্টর। তো মানে একটা অদ্ভুত একটা বৃত্ত সম্পূর্ণ হলো ভূতর মাধ্যমে। ভূত এবং সেই অন্তরাদেরই লেখা ফেরা বলে একটি গল্প, অসাধারণ। একটি সিরিয়ান যুবক, সে তার পরিবারকে ওই গৃহযুদ্ধের মধ্যে এদিক ওদিক সেদিক করে, ইস্তাম্বুল হ্যানা তেনা, তার না একটা কলকাতায় যোগ, এবং কলকাতায় পুজোর সময় কলকাতায় যোগ, একটা অদ্ভুত মিষ্টি একটা গল্প। তার পরিবারকে আবার ফিরে পায় না সেইটা শ্রুতি, মানে এটা শ্রুতি পাঠাবি নয়, শ্রুতি নাটকও নয়, আমরা বসে বসে পড়ি, কিন্তু তার মধ্যে একটা ডিজাইন থাকে। এটা আমি বলবো এই 3টি নাটক আমি বলে রাখলাম, ফেরা, দ্য হোমকামিং, ভূত, এবং আমার যেটা কাজ যথার্থ চরিত্রহীন। দেখবেন, এইটুকুই বলার। মঞ্চে এখন আসছি, অবশ্যই আমরা সবাই দেখবো সেগুলো। শেষ একটু তুমি যারা দেখছে এবং তার মধ্যে যারা, মানে আমি বলছি যারা আমাদের নীতি নির্ধারণ করেন, আমি একটা জাস্ট কথা তুমি যদি বলো কিছু তাদের উদ্দেশ্যে, যে তুমি যে এই যে শিল্পটা করো, সেই শিল্পটাকে আগামী দিনে বাঁচিয়ে রাখার জন্য কিছু যদি তোমার আবদার থাকে তাদের কাছে। দেখো, শিল্প, আমি ভেন্ট্রিলোকুইজমের কথা বলছি, আমি জানি যে কোনো শিল্পই বেঁচে থাকে ওই রকম করে তো হয় না। এখন আমি প্রত্যেককে বলতে শুনি বাংলা ছবির পাশে দাঁড়ান, এই পাশে দাঁড়ান। আরে আমি যদি পারি, আমার ক্ষমতা যদি থাকে মানুষকে টানার, মানুষের মধ্যে আগ্রহ তৈরি করার, তাহলে মানুষ এমনি ভালোবেসে নেবেন। এবং এখন তো প্রচুর মানুষ ভেন্ট্রিলোকুইজম করছেন, অনেক বাচ্চা ছেলে মেয়েকে দেখছি, মারাত্মক ভালো তারা কাজ করছে, মারাত্মক ভালো। মানে আমি এখন ভাবছি, আমি এখন ওই ভূতটা পেয়ে গেছি, একটা জীবনে একটা কাজ থাকে তো, ভূতটা পেয়েছি, এখন আমি কেউ যদি শিখতে চাই শেখাবো, এই শেখানোর দিকেই থাকবো। আর ভেন্ট্রিলোকুইজম ওই টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু সামান্যই, আমি আবারও বললাম, ভেন্ট্রিলোকুইজম সবচেয়ে মজা হচ্ছে মানে তাৎক্ষণিকতা, সেইটা তো নিজের ভেতরে মজাটা, মানে মজা তৈরির ক্ষমতাটা যদি থাকে, তাহলে ভেন্ট্রিলোকুইজম যে কেউ শিখে নিতে পারে। তো বলবো যে, আর অদ্ভুত একটা মাধ্যম, যে কোনো বিষয় নিয়ে, খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে একটা পুতুলের মাধ্যমে, পুতুল না, একটা বন্ধুর মাধ্যমে, ছোট্ট বন্ধুর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা হাসতে হাসতে বলে দেওয়া যায়, হাসতে হাসতে চড় মেরে দেওয়া যায়, প্রতিবাদের মানে একটা হাতিয়ার হয়ে উঠতে পারে। ভেন্ট্রিলোকুইজম বাঁচিয়ে রাখতেই হবে। দাদু, আট পৌড়েকে কিছু বলে যাও, শেষ করবো ওটা দিয়ে। ওইখানে আট পৌড়েকে কিছু বলো। ওইখানে আট কৌড়ে আজকে না 12 কৌড়ে হয়ে যাবে, 12টা বাজিয়ে চলে গেলাম মনে হচ্ছে। 8 আনবেই, 8 না, ওটা 8।
হ্যাঁ, আট কৌড়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আট কৌড়ের সঙ্গে থাকুন। আপনারা আমাকে যেমন লাইক করছেন, এইভাবে লাইক করলে হবে না, করে লাইক করতে হবে, একদম গোতান্তিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করুন কেমন লাগলো, আমাকে কেমন লাগলো সেইটা বলুন। এখানেই শেষ করব আজকের আমাদের এপিসোড দাদুর সাথে, আর দাদুকে যে নিয়ে এসছে তার সাথে পলাশ অধিকারী। খুব একটা পলাশের গুরুত্বপূর্ণটা কি বলতো? কি? ও ও বাকিটা তো লাস্ট। ও আচ্ছা 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 আচ্ছা। নমস্কার। আজকে খালাস, আজকে বিদায় নেব। আমি, দাদু এবং পলাশদা তিনজনে। আপনারা দেখতে থাকুন আট পৌড়ে আগামী এপিসোড।